স্নান শেষে আমি ঢুকে পড়লাম পাশের ঝাউ গাছের ঝোপে। ভেজা কাপড় রেখে শুকনো লাল পেটিকোট পরে নিলাম। চুল ভিজে ছিল, গামছা দিয়ে মুছছিলাম। হঠাৎ পেছনে শব্দ পেলাম। ঘুরে দেখি ঝাউ পাতার আড়াল থেকে অভিক বেরিয়ে এলো। বলল, চলো বাড়ির পেছনে একটু দাঁড়াই। সেদিনের কথা কেউ জানে না। আমি অঞ্জলা, বয়স ৪৩। আয়নায় তাকালে এখনো নিজেকে ৩০-এর মতোই মনে হয়। গায়ের রং মাঝারি, চুল কাঁধ ছোঁয়া, সোজা। বিয়ের পর অনেকেই বলতো, আপনি তো একদম সিনেমার নায়িকার মতো। শুনে হেসে ফেলতাম। এখন কেউ আর কিছু বলে না, আমিও শুনি না। আমরা শহরের একপাশে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, আমি, স্বামী সমরেশ আর আমাদের ছেলে অর্ক। আমি বেশিরভাগ সময় হালকা আরামদায়ক জামাকাপড়েই থাকি, যেমন পাতলা সুতি ম্যাক্সি। রঞ্জু নামের এক দোকানদার চোখে চোখে রাখে, মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ কথা বলে, আমি কিছু বলি না। সমরেশ প্রাইভেট কোম্পানিতে কাজ করে, রাতে ফিরে ক্লান্ত থাকে। আর অর্ক এখনও ছোট, ১১ বছর। আমি সেজেগুজে বারান্দায় দাঁড়ালে সমরেশের নজর পড়ে না, বরং বলে, ঘুম আসছে না, একটু দূরে দাঁড়াও। মাঝে মধ্যে মনে হয়, আমি কি আসলেই খুশি? হয়তো না, ভেতরে কোথাও যেন শূন্যতা জমে আছে, কারোর সঙ্গে বলা যায় না। সন্ধ্যায় রঞ্জু বলেছিল, আজকে তো ম্যাক্সির রঙের সঙ্গে ক্লিপের মিল একদম পারফেক্ট। আমি হেসে বললাম, তুমি না কসমেটিক্স বেচো না, কথা বেচো। ওর চোখে কিছু ছিল যা বহুদিন সমরেশের চোখে দেখিনি। এইসব ছোট ছোট মুহূর্তই আমাকে মনে করিয়ে দেয়, আমি এখনও বেঁচে আছি, এখনও কেউ খেয়াল রাখে। ঘুমাও চলো, বলেছিল সমরেশ, কিন্তু আমি ঘুমাতে পারিনি। জানালার বাইরে তাকিয়েছিলাম। কারো চোখে হয়তো আমি এখনও অনেক কিছু, কিন্তু যার চোখে চাই সেই চোখ তো বন্ধ। সকালটা ছিল একদম চুপচাপ। কাপড় ধুয়ে বারান্দায় দড়িতে দিলাম। অর্ক তখনও ঘুমিয়ে, সমরেশ অফিসের জামা পরছে। এমন সময় ফোন বাজল। স্ক্রিনে গ্রামের বাড়ি। ওপাশে কাকা গলা, বৌদি, গোবিন্দ কাকা আর নেই। মনটা খালি হয়ে গেল। বহুদিন দেখা নেই, তাও ওনার অস্তিত্ব ছিল বাড়ির মাটির মতোই। সমরেশ জানল, বলল, আমার যাওয়া সম্ভব না, তুমি বরং অর্ককে নিয়ে চলে যাও, খরচ আমি পাঠিয়ে দিচ্ছি। ওর গলায় অনিচ্ছার চেয়ে বেশি ছিল উদাসীনতা। পরদিন খুব সকালে ট্রেন। ব্যাগ গোছালাম। গায়ে ছিল আরামদায়ক একটা পাতলা ম্যাক্সি, তার ওপর একটা হালকা ওড়না। ট্রেনে ভিড়, গরম, সেটাই বেশি ভাবছিলাম। আমার পাশে বসেছিল এক যুবক, চুপচাপ প্রথমে, তারপর একটু নড়েচড়ে বসল। একবার তার হাত ছুঁয়ে গেল আমার কাঁধ ঘেঁষে, বলল, সরি। আমি বললাম, ঠিক আছে। মনে হচ্ছিল তার দৃষ্টি একটু বেশি মনোযোগী। বাতাসে কাপড়টা গায়ে লেগেছিল, আমিও ওড়না একটু গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর ও বলল, কাকিমা, পানির বোতলটা খুলে দেবেন? আমি খুলে দিতেই আঙুল ছুঁয়ে গেল তার। খুব স্বাভাবিক, কিন্তু মনে একটু অন্যরকম লাগল। ও নামার সময় বলল, আপনার চুলটা একদম সাবিতা বৌদির মতো। আমি চমকে তাকাতেই সে ভিড়ে মিলিয়ে গেল। ট্রেন চলছিল, আমি শুধু জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম। কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু শরীর বুঝতে পারে, মন জমিয়ে রাখে, কিন্তু বলা যায় না। দুপুরের পর পৌঁছালাম গ্রামের স্টেশনে। উঠোন, পুকুর, আম গাছ সব যেন ফিরে এলো অনেক বছর আগের মতো। দাদা বলল, অঞ্জলা বৌমা, অর্ক তো একেবারে মাস্টারমশাই হয়ে গেছে। আমাকে ঘর দেওয়া হলো এক কোণার ঘরে। মাটির মেঝে, কাঠের খাট, জানালার পাশ দিয়ে আসা হাওয়া। ব্যাগ রেখে বসতেই মনে হলো অবশেষে একটু শান্তি। শ্রাদ্ধের জন্য গ্রামে এলেও ভেতরে ভেতরে বুঝছিলাম, এ সফরে শুধু বিদায়ের নয়, কিছু নতুন গল্পেরও শুরু হতে চলেছে, যার ইঙ্গিত হয়তো আজ রাতেই আসবে। সকালের রোদ উঠোনে এসে পড়েছে। আমি রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ এক যুবক এসে দাঁড়ালো দরজার পাশে। হালকা ঘাম, চোখে সোজা দৃষ্টি। বলল, আপনি কি অর্কর মা? আমি হেসে বললাম, হ্যাঁ। সে চোখ সরালো না, বরং দৃষ্টি যেন একটু বেশি সময় আটকে রইল আমার মুখে। বলল, আমি অভিক, দাদুর বাড়ি এসেছি। আমি মাথা নাড়িয়ে ভেতরে চলে আসলাম। কিন্তু একটা অনুভব রয়ে গেল, ওর দৃষ্টিতে শুধুই দেখা ছিল না, যেন কিছু বুঝে নেওয়ার চেষ্টা। দুপুরে খাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। আমি পাতলা ব্লাউজ আর পেটিকট নিয়ে পেছনের বাথরুমে গেলাম। ওদিকেই পুকুর, আর চালার ওপরে কিছু ভেন্টিলেটর। স্নানের সময় ভেজা কাপড় গায়ে লেগেছিল, একটু অস্বস্তি হচ্ছিল। আলো ছায়ায় চেহারার রেখা ভেদ করে যেন নিজেকেই নতুন করে অনুভব করছিলাম। ওদিকে উঠোনে অর্কসহ কিছু ছেলে খেলছিল। হঠাৎ বলটা চালার ওপর গিয়ে পড়ে। অভিক বলল, আমি নিয়ে আসি। হাসতে হাসতে সে উঠতে লাগলো চালায়। বল তুলতে গিয়ে হঠাৎ চোখ পড়ল ভেন্টিলেটরের ফাঁক দিয়ে।
এক ঝলক সে হয়তো আমাকে দেখেছিল। পেছন ফিরে দাঁড়িয়ে ভেজা চুলে গামছা দিয়ে মাথা মুছছিলাম। সে মুহূর্তে কিছু বলার ছিল না, কিন্তু তার চোখে যেন স্থিরতা হারিয়ে গিয়েছিল। আমি ভেতর থেকে ডাকলাম, অর্ক, বাইরে আছিস? অভিক চমকে উঠল, বল হাতে নিচে নামল, কিন্তু তার চোখে তখনও সেই মুহূর্তের এক ঝলক জমেছিল। সন্ধ্যায় পুকুর পাড় দিয়ে হেঁটে আসছিলাম, দেখি সে উঠোনে বসে বল ঘোরাচ্ছে। আমি বললাম, আজকের বলটা তো কাজে দিল? সে তাকিয়ে হেসে কিছু বলল না, শুধু সেই চেনা দৃষ্টিটা আবার ফিরে এলো, যা চালার ওপর থেকে শুরু হয়েছিল। রাতটা কেমন যেন নিঃশব্দে মোড় নিচ্ছিল। ঝিঝির ডাক, গরম হাওয়া আর চারপাশের নিস্তব্ধতা যেন ভেতরের কোনো দোলানো ভাবনা জাগিয়ে তুলছিল। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি অর্কর পাশে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। একটু হাওয়া লাগবে ভেবে দরজার কপাটটা সামান্য খুলে দাঁড়ালাম। গায়ে ছিল একটানা পরা পাতলা ম্যাক্সি, চুল খুলে পেছনে ফেলেছিলাম। এই গ্রামে এমন আরামেই সবাই চলে, মেয়েরা যেমন, আমিও। বাইরে কেউ কিছু বলে না। আমি জানতাম না কেউ হয়তো দেখছেও। টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে অভিক জল খাচ্ছিল, হয়তো কিছু ভাবছিল। হঠাৎ ওর চোখ পড়ল আমার ধরের দিকে। দরজার ফাঁকে দাঁড়িয়েছিলাম পাতলা ম্যাক্সিতে, এক হাতে চুল সামলাচ্ছি আর এক হাতে খোপা ধরে হালকা বাতাস নিচ্ছি। হঠাৎ মনে হলো কেউ হয়তো তাকিয়ে আছে। অভিক উঠোনের ধারে দাঁড়িয়েছিল, থমকে গেল। আলো ছায়ায় আমার অবয়বটা ভেসে উঠেছিল হয়তো। সেটা শুধু দেখা নয়, কিছু টের পাওয়ার মতো ছিল। আমি জানতাম না ওর চোখ পড়েছে কিনা, কিন্তু মনে হচ্ছিল আশপাশে যেন নিঃশব্দে কেউ দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসও শুনতে পেলাম কিনা বুঝতে পারছিলাম না। এক ঝলক তাকিয়ে দেখি চোখাচোখি হলো, চোখে একরকম চাপা আগুন। আমি কিছু না বলে ধীরে ধীরে দরজার কপাট টেনে ভেতরে চলে এলাম। মনে হচ্ছিল রাতটা আজ কিছু আলাদা বলছে। সকালে উঠেই রান্নাঘর থেকে হাঁড়ির শব্দ পেলাম, উঠোনে পাতার ধোয়ার গন্ধ। গোবিন্দ কাকার শ্রাদ্ধ, বাড়িতে লোকজনের ভিড়, রান্না, জল তোলা, সব মিলে যেন ছোটখাট আয়োজন। চুল বেঁধে ম্যাক্সিন ওপর একটা শাল জড়িয়ে রান্নাঘরে গেলাম। দাদা মজা করে বলল, তোরে ধর জামাই বানিয়ে ফেললাম রে। আমি হেসে বললাম, কাজে মন থাকলে মন ভালো থাকে। উঠোনে অভিক তখন থেকেই কাজ করে চলেছে, জল টানা, পাতা কাটা, চাল তোলা। কে বলবে শহরের ছেড়ে? চোখ একবার গিয়ে পড়ল ওর দিকেই, সাদা গেঞ্জিতে ঘামে ভেজা শরীর, মুখে ক্লান্তি আর মনোযোগ। আমি চোখ ফিরিয়ে নিলাম, আজকের দিনে এসব ভাবা যায় না। দুপুরে ঘরে গিয়ে পাতলা সাদা বর্ডারের শাড়িটা পরতে শুরু করলাম। পুরনো হাতাকাটা ব্লাউজ আরামদায়ক, গলায় খোলা। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচল ঠিক করছিলাম, হঠাৎ জানালার হাওয়া আঁচল সরিয়ে দিল। ঠিক তখন দেখি অভিক জানালার পাশে দাঁড়িয়ে, হয়তো কিছু আনতে এসেছিল। আমার চোখ তার চোখে আটকে গেল। কিছু না বলে আমি আয়নার সামনে কাজল টানলাম। মনে হচ্ছিল এখনও নিজের মধ্যে কিছু আছে, যা বলে না কিন্তু বোঝায়। শ্রাদ্ধের ভিড়ে আত্মীয় স্বজন উঠোনে পাতপাতা হয়েছে। আমি একপাশে বসে খেয়াল করলাম অভিক একেবারে উল্টো দিকে এসে বসেছে, চোখে শান্ত ভাব, কিন্তু তার আড়ালে এক অদ্ভুত দৃষ্টি। একবার চোখাচোখি হলো, তারপর দুজনেই নিচে তাকালাম। আমি পাতে ভাজা তুলে দিচ্ছিলাম। অভিকের থালায় দিতে গিয়ে হালকা করে হাত ছুঁয়ে গেল আমার। ইচ্ছাকৃত না হলেও ছোঁয়াটা যেন কিছু বলছিল। কিছু সেকেন্ড আমরা থেমে থাকলাম, তারপর আমি নিজেই হাত সরিয়ে নিলাম। মনে হচ্ছিল ভেতরে কোথাও অজানা উত্তেজনা জমে আছে, না বলা, না বোঝানো অনুভব। কেউ কিছু টের পেল না, কিন্তু আমরা দুজন জানলাম এই মুহূর্তটা কিছু একটা শুরু হতে পারে। সেই দুপুরটা থেকে রয়ে গেল আমাদের মাঝখানে চোখে চোখ, চুপ করে থাকা আর ভেতরের অনুচ্চারিত আবেগ। শ্রাদ্ধের খাওয়া দাওয়ার পর দুপুরটা যেন এক অদ্ভুত ক্লান্তি নিয়ে শরীরে এসে পড়েছিল। ঘরের ভেতর বাতাস ঢুকছিল না, মনে হচ্ছিল যেন সব কিছু থেমে আছে। দাদা বলল, এই গরমে হাঁস মুরগিও পুকুরে বসে আছে, চল সবাই মিলে নদীতে যাই, স্নান করলে ভালো লাগবে। সবাই রাজি হয়ে জামাকাপড় আর গামছা নিয়ে রওনা দিলাম বাঁশবাগান পেরিয়ে নদীর দিকে। মেয়েরা, পুরুষেরা সবাই জানে কে কি পরে নামবে জালে, যেন নিজস্ব একটা ছন্দ আছে এ গ্রামে। আমি একটু দূরে হাঁটছিলাম, দেখতে পেলাম অভিক নীরবে পেছন পেছন হাঁটছে, চোখে সানগ্লাস, হাতে গামছা আর একটা ছোট ব্যাগ। নদীর পাড়ে পৌঁছেই সবাই ছড়িয়ে পড়ল, মেয়েরা একদিকে, ছেলেরা আরেক দিকে। আমি শাড়ি আর ব্লাউজ গুছিয়ে পেটিকোট পরে জলে নামলাম। নদীর ঠান্ডা জল গায়ে লাগতেই শরীরটা হালকা লাগছিল, কিন্তু মনে হচ্ছিল কোথাও যেন একটা দৃষ্টি আমাকে ছুঁয়ে যাচ্ছে। চোখে চোখ পড়ছিল না, কিন্তু একটা উপস্থিতি টের পাচ্ছিলাম।
অভিক একটু দূরেই ছিল। মাঝে মধ্যে সাঁতারের মাঝে বা চুল ভিজিয়ে চোখ তুললেই দেখতাম সে তাকিয়ে আছে, কিন্তু এমনভাবে যেন কেউ কিছু টের না পায়। স্নান শেষে সবাই কাপড় বদলাতে গাছের আড়ালে বা ঝোপের ভেতরে চলে গেল। আমি ঢুকেছিলাম পাশে ঝাউ ক্ষেতের মধ্যে। ঝিরঝিরে হাওয়া আর ছায়ার খেলা। ভেজা কাপড় খুলে শুকনো পেটিকোট জড়াচ্ছিলাম, তখনই হঠাৎ একটা শব্দ শুনে ঘুরে দাঁড়াই। ঝাউ পাতার ফাঁকে দাঁড়িয়ে অভিক, চুপচাপ, চোখে স্পষ্ট কিছু ছিল, মুখে কিছু না বললেও তার দৃষ্টি বলে দিচ্ছিল অনেক কথা। আমরা কয়েক মুহূর্ত চোখাচোখি করেছিলাম। তখনই অভিক বলল, কাকিমা, আপনাকে খুব সুন্দর লাগে। এই কথাটা হাওয়ার মতোই এসে লাগলো মনে। কেউ কোনোদিন এমন করে বলেনি, আর এমন মুহূর্তে বলা কথার রেশ যেন শরীর ছুঁয়ে গেল। আমি কিছু বলিনি, সরে দাঁড়িয়েও যাইনি, কিন্তু জানতাম আমাদের মাঝে কিছু বদলে গেছে, চোখের ভাষায়, অনুভবে। সেই বিকেলটা ঝাউপাতার মধ্যে থেকে আমার মনেও থেকে গেল। রাতটা ছিল গুমোট, মনটা অস্থির, বারবার বিকেলের ঘটনাটা মনে পড়ছিল। প্রশ্ন করছিলাম নিজেকে, এটা ভুল নাকি এটুকু অনুভবও আমার প্রাপ্য ছিল? আমি ম্যাক্সি পরে খাটে বসেছিলাম, চুপচাপ। বাড়ির সব ঘর নিস্তব্ধ, অর্ক পাশের ঘরে। বাতাসে পর্দা দুলছিল। ঠিক তখনই দরজার ফাঁকে একটা ছায়া। আমি যেন আগে থেকেই জানতাম অভিক। সে ধীরে ধীরে ঘরে এলো। মুখে কোনো শব্দ নেই, চোখে সেই পুরনো দৃষ্টি, এবার আরও স্থির। আমি ফিসফিস করে বললাম, সবাই ঘুমিয়ে পড়েছে তো? সে মাথা নেড়ে বলল, চলো পেছনের দিকে, ঘরের গাদার কাছে, কেউ দেখবে না। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। শব্দ না করে বেরিয়ে গেলাম ওর পেছন পেছন। ঘরের গাদায় এসে দাঁড়ালাম দুজনে। চাঁদের আলো ছায়ায় মিশে গেছে চারপাশ। অভিক ফিসফিস করে বলল, তোমাকে প্রথম যেদিন দেখলাম সেদিনই বুঝেছিলাম তুমি আলাদা। আমি নিচে তাকিয়ে রইলাম। সে হাত বাড়িয়ে আমার কপালের চুল সরিয়ে দিল। কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে যেন অনেক কথা বলে দিল চুপচাপ। আমার ভেতরে দ্বিধা, প্রশ্ন, অথচ কোথাও যেন শান্তিও ছিল। সেই মুহূর্তটা ঠিক স্পষ্ট নয়, কিন্তু অনুভব গেঁথে গেল গভীরে, যেন এই রাত কিছু বলেছে, যা দিনের আলোতে হয়তো বলা যাবে না। ওঠেনি, সেটা আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম তোমার চোখে, বলল অভিক। আমি থেমে বললাম, তুমি তো অনেক ছোট। অভিক হালকা হাসল, কাকিমা, অনুভবের কোনো বয়স হয় না। ঘরের গাদার পাশে আমরা বসে পড়লাম। ও পাশে এসে হাত রাখল আমার হাতের কাছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এতদিন ধরে যেটা মনের গভীরে রয়ে গিয়েছিল সেটা কেউ যেন হঠাৎ ছুঁয়ে দেখল, নিঃশর্তে নিঃশর্তে। আমি চোখ বন্ধ করলাম। কেউ কিছু বলল না, কোনো শব্দ হয়নি, তবু মনের ভেতর কোথাও যেন একটা বন্ধন তৈরি হয়ে গেল। রাতটা নিঃশব্দ, অথচ অদ্ভুতভাবে স্পষ্ট ছিল। আমি অনুভব করলাম চুপ করে কারো পাশে থাকাও গভীর ভালো লাগার মতো। ভোরের আলো ফোটার আগেই অভিক পেছনের রাস্তা ধরে হেঁটে বেরিয়ে গেল। আমি শুধু চুপচাপ তাকিয়েছিলাম, ও ফিরে তাকায়নি। আমি ডাকিনি, কারণ কিছু অনুভব মুখে বললে হয়তো তার জাদু ভেঙে যায়। সেই রাত, সেই মুহূর্তগুলো শব্দহীন, কিন্তু থেকে গেল আমার মধ্যে। ঘরে ফিরে দেখি অর্ক তখনও ঘুমিয়ে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কাপড় গুছিয়ে নিতে শুরু করলাম। আবার শহরে ফিরতে হবে, আবার চেনা সংসার, কিন্তু মন জানে এবার কিছু বদলে গেছে। দুপুরে আমরা ট্রেন ধরার জন্য